নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সুধা তো লাল রঙের শাড়ি পরে সেজে এসছে, মাথায় সাদা ফুল দিয়ে। কিন্তু এই সাদা ফুল আর লাল শাড়ি, এই সমস্ত সাজগোজ, ঘর গোছানো, এগুলো নিয়ে তো এমন ব্রেন ওয়াশ করেছে ছোট কাকি তেজের, যে তেজ আর এগুলো কোনো কিছু সহ্য করতে পারছে না। সুধা যখন একটা লজ্জা লজ্জা নজরে তেজের সামনে বসেছে, তখন তেজ কি করে, মাথার থেকে সাদা ফুলটা ছিঁড়ে নেওয়ার মতো খুলে নেয়। তখন বলে, কি হয়েছে তেজ, তুমি এরকম করছো কেন? তোমার কি সাদা ফুল পছন্দ নয়? বলছে, না, আমার এই সাদা ফুল পছন্দ নয়, খুলে ফেলো এক্ষুনি। তখন সুধা বলছে, আচ্ছা ঠিক আছে, নাও, আমি এক্ষুনি খুলে ফেলছি। খুলে ফেলে। তারপর বলে, এই লাল শাড়ি, এটা কেন পরে এসছো? তোমারও কি প্রিয় রং লাল? বলে, কি বলছো তুমি এসব? তোমাকে কি কেউ কিছু বলেছে? তোমাকে এরকম অস্থির কেন দেখাচ্ছে? বলে, সার্থকেরও তো প্রিয় রং লাল ছিল না? তোমারও প্রিয় রং লাল? খুলে ফেলো, খুলে ফেলো এই শাড়ি তাড়াতাড়ি করে, অন্য শাড়ি পরে এসো, যাও। আমি এই লাল রং সহ্য করতে পারছি না। আর এই ঘর বাড়ি এরকম গোছানো কেন? এলোমেলো থাকবে, এরকমই আজ থেকে এলোমেলো থাকবে, কিচ্ছু গোছাবে না তুমি। বলে, তোমার কি হয়েছে তেজ? তুমি কেন এরকম করছো? তোমাকে নিশ্চয়ই কেউ কিছু বলেছে, বলো তেজ। এইভাবে তেজের পিছনে ছুটোছুটি করতে করতে সুধার কিন্তু পায়ে আঘাত লাগে, পায়ে কিছু একটা ফুটে যায়, কারণ তেজ তো এদিক সেদিক সব কিছু ফেলে রেখেছে। কাচের গ্লাসে সম্ভবত সেই কাচই ফুটেছে, পায়ে রক্ত বেরিয়ে যায়। তেজ তখন সুধার কাছে ছুটে যায়। সুধা তো এবার রেগে গেছে, বলছে, না, তোমাকে কিচ্ছু করতে হবে না, থাক। এতদিন ধরে অনেক কিছু সহ্য করতে করতে এই সমস্ত কিছু সহ্য করার ক্ষমতা আমার হয়ে গেছে, আর তোমাকে কোনো কিচ্ছু করতে হবে না। তখন তেজ বলছে, আমাকে দেখতে দিন সুধা, আমাকে দেখতে দিন। তখন বলে, একটু ব্যথা লাগবে। তখন পায়ের কাজটা সরিয়ে নেয়, সুধার ব্যথা লাগে। তখন বলে, ব্যথা লেগেছে না? সুধা বলে, কোন ব্যথার কথা বলছেন আপনি? তেজ তখন সুধার দিকে তাকায়। সুধা বলছে, একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করা যায় ঠিকই, কিন্তু ভালোবাসা যায় না। আমি আমি তোমার দ্বিধাটা বুঝতে পারছি তেজ, কিন্তু সুধা বলছে, আমি যতই চেষ্টা করি তোমার মন থেকে আমার অতীতের দাগটা আমি মুছে ফেলতে পারবো না। আমি যতই চেষ্টা করি আমার অতীতটা আমি কিছুতেই মুছে ফেলতে পারবো না। বলছে, আমি অপারক। সুধা বলছে, মানে তেজ বলছে আর কি, যে আপনি কেন এরকম করে বলছেন? আমি তো আপনার অতীতটা জেনে আপনাকে ভালোবেসেছি, আমার কোনো দ্বিধা নেই, আমার আপনার অতীতকে নিয়ে কোনো দ্বিধা নেই। তখন সুধা বলছে, এগুলো বলা সহজ, কিন্তু ভালোবাসাটা কঠিন। এরপরে সুধা যখন উঠে যাচ্ছে, তেজ আবারও সুধাকে বসাচ্ছে, তখন আবারও তেজের হাতে সুধার পায়ে চোটটা আবারও লেগে যায়। সুধা তখন দৌড়ে গিয়ে আবার ওষুধ লাগিয়ে দিতে থাকে সুধার পায়ে। ওষুধ লাগিয়ে দিচ্ছে আর সুধার দিকে তাকিয়ে আছে, সুধাও তেজের দিকে তাকিয়ে আছে। এদিকে দেখা যাচ্ছে জ্যোৎস্না উপর থেকে চিন্তা করতে করতে নামছে। ঝিনুক বলে, কি হয়েছে, ওদের মিল হলো? সমুদ্র বলছে, ওদের মধ্যে মিল হলো, রোম্যান্স জমেছে? তখন জ্যোৎস্না বলছে, কই, আরও ঝগড়া বেড়েছে। তখন ঝিনুক বলছে, আবার কি হলো যে ওদের মধ্যে ঝগড়া হচ্ছে? আচ্ছা, আমি যাব কি? তখন জ্যোৎস্না বলে, না, ওদের ঝামেলাটা ওদেরকেই মেটাতে দাও। তখন সমুদ্র বলছে, তাহলে ওদের মধ্যে মিলটা হবে কি করে? তখন জ্যোৎস্না বলছে, দাঁড়াও, আমি দেখছি, কিছু একটা করছি। আমি বরঞ্চ ভাইয়ের সাথে গিয়ে একবার কথা বলি। তখন যখন যাচ্ছে তেজের সাথে কথা বলতে, তখন সামনে ঠাম্মি আসে। এসে বলছে, কি ব্যাপার, এত রাত্রে এখন তোমরা কি করছো এখানে সবাই? জেগে আছো মানে যাও, সব শুতে যাও। বলে, যাও তোমরা সব ঘুমোতে যাও, যাও। বলে সবকটা ওপরে চলে যায় ঘুমোতে। এবার ঠাম্মি বলছে, না, আমার দাদু ভাই আর নাত বউকে কিছুতেই দূরে দূরে রাখা যাবে না। এদের দুটির মধ্যে কি করে মিল করানো যায়, কি করে একসাথে করা যায়, এর বুদ্ধি আমার ভালো করেই জানা আছে। এবার সুধা তেজের থেকে মুখ ঘুরিয়ে নিয়ে বলছে, যে তুমি আমার পাশে আছো, এটাই অনেক। আমি চাই না যে জোর করে তুমি আমাকে ভালোবাসো, স্বামীর কর্তব্য পালন করো। তবে আমি সেই দিনটার জন্য অপেক্ষায় অবশ্যই বসে থাকবো, যে দিনটা তুমি তোমার সমস্ত দ্বিধা ভুলে তোমার স্বামীর কর্তব্য পালন করবে। সত্যি তুমি আমাকে মানিয়ে নিতে পারবে, তোমার মনে সত্যি আমার প্রতি ভালোবাসা থাকবে। আমি অপেক্ষায় থাকবো সেই দিনটার জন্যে। এরপরে সুধা যখন উঠে দাঁড়ায়, তেজ যখন সুধাকে ধরতে যাবে, বলে, থাক, আমি একাই পারবো। বলে একাই নিজের কাজ নিজে করতে থাকে সুধা। আর তেজ সুধার দিকে তাকিয়ে থাকে। এরপরে সুধা গিয়ে সোফাতে শুয়ে পড়ে। তেজ এবার মনে মনে বলছে, এটা আমি কি করলাম? আমি এত বড় ভুল করে ফেললাম, আমি এত কষ্ট দিয়ে ফেললাম সুধাকে। আমি এটা কি করলাম? আমার মাথায় যেন খুন চেপে গেছিল। আরে অতীত তো আমারও ছিল, তাহলে ওনার অতীত মেনে নিতে আমার এত অসুবিধে কেন হলো? আমি এটা খুব বড় ভুল করে ফেললাম সুধা, পারলে আমাকে ক্ষমা করো, আর আমাকে একটু সময় দাও, আমি সব ঠিক করে ফেলবো। এমনটাই বলছে মনে মনে তেজ। এদিকে তো ইন্সপেক্টর আশুতোষ আবার লাঠি নিয়ে ঢুকেছে সার্থককে, মানে সার্থকের মুখ থেকে সত্যি কথা বের করার জন্যে। বলছে যে, সেদিন রাত্রে আমি যখন ওই মেয়ে পাচার চক্রকে ধরতে যাচ্ছিলাম, সেদিন তোর গুন্ডাকে দিয়ে তুই আমাকে মারিয়েছিলিস, তাই তো? সার্থক বলছে, আমি কিচ্ছু করিনি, গুন্ডারা আপনাকে ফলো করছিল। বলে, আবার মিথ্যে কথা বলে সার্থককে মারতে থাকে। বল, তুই আর কোন কোন চক্রের সাথে যুক্ত? সার্থক বলছে, আমি কোনো কিছুর সাথেই যুক্ত নই। আমি আপনাকে বলেছি তো, কাল সারা রাত ধরে তো বললাম, পারলেন কি কোনো কিছু মুখ থেকে উগলাতে? বলে, দাঁড়া, তোর সত্যিটা তো আমি বের করেই ছাড়বো। এই বলে সার্থককে আবারও মারছে। তখন সার্থককে কোর্টে নিয়ে যাওয়ার সময় হয়ে যায়। তখন লকআপ থেকে বের করে
হাবিলদারের হাতে দিয়ে দেয় যে যাও নিয়ে যাও ওকে কোর্টে। সার্থক বলছে প্রমাণ জোগাড় করার চেষ্টা করুন না। তখন বলছে তোর কি মনে হয় আমি পারবো না? আর পারবো কি পারবো না তোকে আমি দেখিয়েই ছাড়বো। আর তার থেকেও বড় কথা, তুই নিজেকে বাঁচানোর চেষ্টা কর, কারণ কঠিন থেকে কঠিনতম শাস্তি তোকে কি করে পাওয়াতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। অফিসার আশুতোষ বলছে এইভাবে হবে না, এই মেয়ে পাচারকারী চক্রের একদম মেন মানুষের কাছে পৌঁছতে হবে, আর এই ব্যাপারে আমাকে একজনই সাহায্য করতে পারে। এদিকে তো সুধার বাড়িতে আরতি চলছে। ঠাম্মি আরতি করে নিয়ে সুধাকে দেয় সবাইকে আরতি দেওয়ার জন্যে। তরিতা তো হেঁচে হেঁচে অবস্থা খারাপ, বলছে তুমি হেঁচে হেঁচে তো সারা পুজোর জায়গাটাকে অপবিত্র করছো, তা সারা রাত কালকে ছিলে কোথায় শুনি? তারপর চিরকুট বলে তরিতা বৌদি তো কালকে সারা রাত বাগানে, তখন তরিতা বলছে বাগান পরিষ্কার করছিলাম আর কি। তখন বলছে ও আচ্ছা। তখন জ্যোৎস্না বলছে আচ্ছা বাগান পরিষ্কার করতে গিয়ে কোনো সাপকোপ দেখতে পাওনি তো? ঠাম্মি বলছে কি আবার এগুলো সাপকোপ অলক্ষণে কথা বলছো সকাল সকাল। তখন জ্যোৎস্না আবার এদিকে মনে মনে ভাবছে উজ্জ্বল তো দিল্লির সেমিনারটা মানে সেরে নিয়েই ও ইয়েতে গেল, নদিয়াতে গেল। তারপর থেকে তো ওকে আমি ফোনেই যোগাযোগ করে পাচ্ছি না, কোথায় গেল? মানে উজ্জ্বলের চিন্তা করছে খুব আর কি জ্যোৎস্না। এদিকে তো ঠাম্মি এবার ঝিনুকের পেছনে লেগেছে, বলছে এই যে এত লেট করলে চলবে না আসলে। তখন ঝিনুক বলছে আসলে ঠাম্মি একটু লেট হয়ে গেল, আসলে আমার তো ও বাড়িতে অভ্যেস নেই, তবে চিন্তা নেই আমি এবার মোরগ ডাকার আগেই উঠে যাব। তখন বলছে যে না এরকম করলে তো হবে না, তোমার শাস্তি হবে। বলে ঠাম্মি এবারের মতো ছেড়ে দিন না। দিদিকে বলছে দিদি হিটলার দাদিকে বোঝা না। তখন বলছে ঠাম্মি আমাকে ছেড়ে দিন না এবারের মতো, আমি বলছি তো আমি উঠে যাব, আমার কোনো অসুবিধা হবে না। তখন ঠাম্মি তেজের মাকে কিছু একটা নিয়ে আসতে বলে। তেজের মা তো থালাতে করে বড়সড় কিছু একটা নিয়ে আসে। তখন ঝিনুক ভাবছে এই কি আবার আমাকে বড়সড় শাস্তি দেবে নাকি, কি হলো? আবার ঠাম্মিকে গিয়ে বলছে ঠাম্মি আমাকে এবারের মতো ছেড়ে দাও না। বলে চোখ বন্ধ করো। বলে কি? বলে হ্যাঁ। ঝিনুক তো চোখ বন্ধ করে, তারপর বলে হাত পাতো। তারপর ঝিনুক বলছে এ কি চাবুক দিয়ে মারবে নাকি আবার? তখন যেই হাত পাতে ঝিনুক তখন একটা নোয়া বাঁধানো দেয় ঠাম্মি। বলে ঝিনুক তো এটা দেখে অবাক হয়ে যায়, এটা কি? বলে এটা নোয়া বাঁধানো, বিয়ের পর এটা পড়তে হয়, তাই এটা আমি তোমাকে দিলাম। তখন ঝিনুক তো অবাক হচ্ছে যে বিয়েটাই হয়নি সেই বিয়েতে নোয়া বাঁধানো আবার কি করে পড়বে। তখন বলছে এটা তো শাশুড়ি মা পড়ায়, শাশুড়ি মা তো নেই। তখন তেজের মা বলছে আমি তোমার বড় মা হই, শাশুড়ি মায়েরও বড়, আমি তোমাকে পড়াতেই পারি। তখন ঠাম্মির অনুমতি নিয়ে তেজের মা নোয়া বাঁধানোটা ঝিনুককে পরিয়ে দেয়। ঝিনুকের তো মনটা একটু কেমন কেমন করছে, কারণ তো বিয়েটাই হয়নি। সেই জায়গাতে ঠাম্মি বলছে আর কি যে আজ থেকে আমি তোমাকে এই বাড়ির ছোটো বউ বলে মেনে নিলাম। এবার তো ঝিনুক চিন্তায় পড়ে যায় যে যেদিন ঠাম্মি সত্যিটা জানবে সেদিন না জানি কি হবে। বারবার করে সমুদ্রের দিকে তাকাচ্ছে, সমুদ্র চিন্তা করছে। এদিকে সুধা ব্যাপারটা ফলো করে। সুধা ঝিনুককে ডেকে নিয়ে গিয়ে বলছে কি ব্যাপার বলতো ঝিনুক, কি হয়েছে তোর? তোকে এরকম দেখাচ্ছে কেন, এরকম অস্থির করছিস কেন, কিছু কি আড়াল করছিস নাকি? বলে না না দিদি আমি আবার কি আড়াল করব। তখন মনে মনে বলছে সুধা কয়দিন ধরে আমি ঝিনুককে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যেন কিছু একটা আড়াল করছে, আমাকে এটা জানতেই হবে। এরপরে ঝিনুককে যখন আবারও জিজ্ঞাসা করতে যায় তখন ঝিনুক সেখান থেকে চলে যায় পাশ কাটিয়ে। এরপরে তেজ এসছে, বলছে আমি বেরোচ্ছি, আমার একটু কাজ আছে, ঠাম্মিকে বলছে আর কি। তখন ঠাম্মি তেজকে বলছে দাঁড়াও, ওদের উপহার দিয়েছি বলে কি তোমাদেরকে দেবো না নাকি? এরপর ঠাম্মি সুধাকে একটা বড় সড়ো চাবির গোছা এনে দেয়। সুধা বলছে এটা কি? ঠাম্মি বলছেন এটা আমাদের দেশের বাড়ির চাবি, আজ 20 বছর হলো আমরা ওই বাড়িতে যাইনি। তখন তেজের বাবা বলছেন আগে মকর সংক্রান্তির দিনে ওই বাড়িতে খুব ধুমধাম করে উৎসব পালন হতো, আমরা সবাই খুব মজা করতাম। তেজের মা বলছেন একটা ঘটনা ঘটেছিল আসলে, আমাদের ওখানে কুলদেবীর যে লক্ষ্মীমাতার মূর্তি সেটা কোষ্টি পাথরের ছিল, কি সুন্দর দেখতে ছিল জানো। মায়ের গলায় যে হারটা ছিল সেটা সোনার হার, সেখানে হিরে মুক্ত পান্না চুনি সব কিছু বসানো ছিল। সমুদ্র বলছে ও বাবা সে তো অনেক অমূল্য। ঠাম্মি বলছেন যে ওই ঠাকুর চুরি করেছিল তাকে আমি প্রত্যেক দিন অভিশাপ দিয়েছি, তার কখনো ভালো হবে না। ওপর থেকে কিন্তু সেই সময় ছোট মা নেমে আসছে, সব শুনছে। তখন ছোট কাকিমা মনে মনে বলছে ওই ঠাকুর তো আর কেউ নয় মা, এই দেবাঞ্জনাই চুরি করেছিল। তবে এত বছরে ওই ঠাকুর আমার হাতে আসেনি, ওই বাড়ির স্টোর রুমে আমি ওকে লুকিয়ে রেখেছিলাম, সেখান থেকে এত বছরে আমি বের করতে পারিনি, কারণ বাড়িটা আপনি বন্ধ করে রেখেছিলেন। এবার এই মূর্তি আমাকে বার করে আনতে হবে, এমনটাই প্ল্যান করছে মনে মনে ছোট কাকিমা। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে তোমাদের সাথে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর এই পর্বের যদি ফুল এপিসোডটা তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে স্টার জলসার পর্দায় যথাসময়ে চোখ রাখতে হবে। তাহলে ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আগামীকালকে, ততক্ষণের জন্য টাটা।